আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা বর্তমানে করোনা পরিস্থিতি সম্পর্কে খুব ভালো মতোই অবগত। এখন এই পরিস্থিতিতে বর্তমানে প্রায় 2 মাস যাবৎ সবকিছুই কিন্তু স্থবির এবং আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু একরকম থমকে আছে। যদিও আস্তে আস্তে মানুষ জীবন জীবিকার তাগিদে বের হচ্ছে, সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও আবার প্রাণ ফিরে আসাটা জরুরি। আর এই জন্যই বাংলাদেশ সরকার এবং আমাদের বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আবার কানেক্টেড হওয়ার যে পদক্ষেপ নিয়েছে তা আমি স্বাগত জানাই। তো আমার যে ক্লাস সেটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত। তা আজকাল মোটামুটি সব মধ্যম মানের প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্বের বড় বড় নামি দামি প্রতিষ্ঠান এর কোনোটাই কিন্তু এই এমআইএস ছাড়া কল্পনা করা যায় না। বর্তমান যুগটাকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। তো সুতরাং যে যত বেশি তথ্য সমৃদ্ধ সে তত বেশি শক্তিশালী। আর তথ্যের সমৃদ্ধি মূলত নির্ভর করে এর সুষ্ঠু ব্যবস্থাপনার উপরে। আর তাই এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যাকচুয়ালি এই বিভাগ একটি আলাদা বিভাগ হিসেবে এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে এর প্রাদুর্ভাব হয়েছে এবং এর কার্যক্রমও কিন্তু ব্যাপক আকারে বিস্তৃত। তা আমরা এই প্রাসঙ্গিক আলোচনার প্রেক্ষিতে কিন্তু বলতে পারি যে বর্তমানে করোনা নিয়ে প্রত্যেকদিন যে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বুলেটিনটি প্রকাশ অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে সেটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম দপ্তর থেকেই কিন্তু প্রচারিত হয়। কেন? কারণ এখানে তিনটে বিষয় আছে। এক আছে তোমার টেকনোলজি, আর এক আছে তোমার ইনফরমেশন এবং কাদের জন্য। এটি অবশ্যই আমাদের সাধারণ মানুষের জন্য, যারা আমরা এই তথ্যর মাধ্যমে আমাদের যে নলেজ যে গ্যাপটুকু আছে সেই গ্যাপটুকু আমরা পূরণ করতে পারি। তার মানে আমরা করোনার প্রত্যেক দিনের যে আপডেট সেটা কিন্তু ঠিক ওই মুহূর্তটাতেই কিন্তু আমরা জেনে যাচ্ছি এবং সেটা কিন্তু ডে বাই ডে টাইম টু টাইম কিন্তু সেটা আপডেট হচ্ছে। কিভাবে? যেমন প্রত্যেক দিনের আক্রান্তের সংখ্যা, প্রত্যেক দিন মৃত মানুষের সংখ্যা, প্রত্যেক দিন কতজন মানুষ সুস্থ হচ্ছে, কতজন সুস্থ হয়ে ঘরে ফিরে যাচ্ছেন, কতজন আইসোলেশন সেন্টারে আছেন, কতজন হোম কোয়ারেন্টিনে থাকছেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকছেন। এই রকমভাবে কিন্তু একটা হিসাব আমাদের কাছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে উপস্থাপন করা হয়। এখন যেমন একটা দুটো করে এই করোনা টেস্টের যে সেন্টারগুলো ছিল সেটা বাড়তে বাড়তে কিন্তু এখন মোটামুটি 35-36টা সেন্টারে মানে রূপ লাভ করেছে। তো এইভাবে সামগ্রিকভাবে সারা বাংলাদেশের সমস্ত জায়গা থেকে কিন্তু এখন এই তথ্যগুলো আসে এবং সেগুলোকে কম্পাইল করে আমাদের কাছে উপস্থাপন করা হয়। তাছাড়া আমরা কিন্তু অনেকগুলো ইলেকট্রনিক এবং অনলাইন পোর্টাল আমরা কিন্তু দেখতে পাই, যার মাধ্যমে চিকিৎসকরা সেই সমস্ত নাম্বারের মাধ্যমে আমাদের কাছে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন এবং সেটার মাধ্যমেও কিন্তু কত আমরা কিন্তু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে অবস্থাটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর মাধ্যমে কোথায় কি প্রবলেম আছে, কি সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন, এই সম্পর্কিত বিভিন্ন আলোচনা কিন্তু আমরা সরকারকে আমরা উপস্থাপন করছি এবং বর্তমানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট। তো এর জন্য
আমাদের মূলত ব্যবসায়িক পারপাসে যদি বিজনেস একাডেমিক সেক্টরে যদি আমরা সেই বিষয়টিকে আলোচনার দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু এখানে আমাদের বেশ কিছু বিষয় আমাদের এখানে উপস্থাপন করার প্রয়োজন আছে। যেমন বিজনেস ট্রানজ্যাকশন প্রসেসিং, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং বা রিসোর্স অপটিমাইজেশনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম এই এগুলো সমাধানের কিন্তু হয়েই থাকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে। তো এইটার মাধ্যমে কিন্তু একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠান তাদের একটা তুলনামূলক একটা প্রতিযোগিতামূলক কিন্তু একটা কার্যক্রম গ্রহণ করে এবং এই কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কিন্তু একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের থেকে কিন্তু এগিয়ে যায়। তো ইন দ্যাট কেস আমরা আরো অনেকগুলো বিষয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আওতাভুক্ত কিন্তু সেটা আমরা দেখতে পারি। যেমন বিজনেসের ক্ষেত্রে আমাদের দুটো বিষয় কিন্তু আমরা দেখে থাকি। একটা হচ্ছে তোমার আহ, যে অপারেশন সাপোর্ট সিস্টেম আর একটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। তো অপারেশন সাপোর্ট সিস্টেম গুলো কি, যেটা আমাদের ডে টু ডে অপারেটিং অ্যাক্টিভিটি, যেমন ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম বা এক্সপার্ট প্রসেসিং সিস্টেম, অফিস অটোমেশন সিস্টেম। আর আরেকটা ক্ষেত্রে যেটা ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে মানে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সাধারণত এই ইনফরমেশন সিস্টেম সাহায্য করে থাকে। তো এর মূল বিষয়টাই হচ্ছে তোমার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম। তাছাড়া আরো কিছু ইনফরমেশন সিস্টেম আছে, যেমন আমরা তোমাদের কাছে যেমন কানেক্টেড হচ্ছি, সেটা হচ্ছে যে স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম বা লাইব্রেরি ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এইভাবে সব কিছুই কিন্তু আমরা ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আমরা সেটাকে অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে আমাদের যেটা জরুরি সেই বিষয়টার আমরা তখন আমরা বুঝে গেছি, যা আমরা তুলে ধরবো সেটা কিন্তু হচ্ছে ইনফরমেশন বা ডেটা, এবং কিসের মাধ্যমে তুলে ধরতে পারি সেটা কিন্তু আমাদের একটা মাধ্যম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। টেকনোলজি ছাড়া কিন্তু এটা কোনোভাবে সম্ভব না। তো এখানে আমাদের যে টপিকে আলোচনার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের প্রথমেই আমাদের শুরু হয়েছে, সেটা হচ্ছে তোমার ডেটা ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে। তো ডেটা বিষয়টাকে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি, যে these are the facts or observation about physical phenomena or business transactions. More specifically, data are objective measurements of the attributes of entities such as people, place, things, and events. ঠিক আছে? যেমন এখন আমরা জাস্ট এক্সাম্পল, করোনায় যদি আমাদের এক্সাম্পল হয়ে যায় যে আমরা বিভাগ ভিত্তিক আমরা তথ্য উপস্থাপন করছি, জেলা ভিত্তিক তথ্য উপস্থাপন করছি, এলাকা ভিত্তিক তথ্য উপস্থাপন করছি, তার মধ্যে কোন বয়সের, তারপরে নারী পুরুষ, তার কি ধরনের রোগের সিমটম নিয়ে তিনি মানে অসুস্থ হয়েছেন বা মারা গেছেন, এই বিষয়গুলো কিন্তু একটা ডেটা হিসেবে কিন্তু চলে আসে। এখন ইনফরমেশন যদি বলি, তাহলে ইনফরমেশন ইজ ডেটা প্লেসড ইন মিনিংফুল অ্যান্ড ইউজফুল কনটেক্সট ফর অ্যান এন্ড ইউজার। যে আলটিমেটলি দিন শেষে আমরা কিন্তু সেই স্বাস্থ্য বুলেটিনের প্রেস রিলিজটাই কিন্তু আমাদের হাতে চলে আসে। তো এই প্রেস রিলিজে কিন্তু আমরা সেটাই দেখতে পাই, একটা কমপ্লিট ইনুমেরেটেড ডেটা। যে ডেটাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে থাকে, কিন্তু সেটা কিন্তু আমরা আহ, যদি উপস্থাপন করা হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না যে আজকে কতজন মারা গেছে। 19 জন মারা গেছে, তো 19 জন মারা গেছে এর মধ্যে কতজন পুরুষ, কতজন মহিলা, কত বয়সের মধ্যে তারা মারা গেছেন বা কোন এলাকার তারা মারা গেছেন, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা
আগ্রহ থাকে। তো সুতরাং এই আগ্রহের জায়গাটা কিন্তু স্পেসিফিকভাবে মিনিংফুলভাবে একটা ইউজফুল কনটেক্সটের মাধ্যমে যখন আমাদের কাছে উপস্থাপন করা হয় সেটাকে আমরা বলছি কি ইনফরমেশন। তারপরে সে ইনফরমেশনটা আমাদের কাছে একমাত্র আসবে সেটা যদি আমরা টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। এখন এই ইনফরমেশন টেকনোলজি বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার ইনফরমেশন সিস্টেমের মতনই, যে হার্ডওয়্যার, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, ডাটাবেস ম্যানেজমেন্ট, আদার ইনফরমেশন প্রসেসিং টেকনোলজিস ইউজড ইন কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম। তার মানে এখানে আমাদের যেমন ডাটাবেস ম্যানেজমেন্টের প্রয়োজনে আমরা কম্পিউটারকে ব্যবহার করি, আমাদের ল্যাপটপকে ব্যবহার করছি, স্মার্টফোনকে ব্যবহার করছি, ইন্টারনেটকে ব্যবহার করছি। তার সাথে সাথে আমরা কিন্তু বিভিন্ন সফটওয়্যারকে আমরা ব্যবহার করছি এবং আমরা হার্ডওয়্যার টুলসকে সাপোর্ট নিয়ে কিন্তু আমরা ইনফরমেশনকে যত দ্রুত সম্ভব এন্ড ইউজারদের কাছে পৌঁছানোর ব্যবস্থা আমরা করতে পারি। তো এখন এটা করার জন্য সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে সিস্টেমেটিক প্রসিডিউর। তো যার কারণে সিস্টেম সম্পর্কে আমাদের যে ধারণাটা আসে সেই ধারণাটা হচ্ছে যে সিস্টেম ইজ এ সেট অফ ইন্টাররিলেটেড কম্পোনেন্টস with a clearly defined boundary working together to achieve a common set of objectives। তার মানে আমাদের যে হোল আইডিয়াটা, সে আইডিয়াটার মধ্যে আমাদের কিন্তু কতগুলো পার্ট থাকে যেগুলোকে আমরা সাবসিস্টেম হিসেবে ধরে নিতে পারি। এই সাবসিস্টেমগুলো যখন প্রত্যেকটা একটার সাথে আরেকটার একটা ইন্টাররিলেটেড কানেক্টিভিটি যখন তৈরি হয়ে যায় তখনই কিন্তু একটা সিস্টেম কাজ করে। ঠিক আছে, যেমন আমি এখন একাই কথা বলছি তোমাদের কাছে একটা লেকচারকে উপস্থাপন করার জন্য। যদিও একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়, যেখানে স্টুডেন্ট এবং টিচার প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু পার্টিসিপেট করবে, কিন্তু এখানে কিন্তু আমি একা একাই শুধু কথা বলে যাচ্ছি, আমার সামনে কিন্তু কোনো অডিয়েন্স নেই। তো সুতরাং এটা কিন্তু আমরা একটা সাবসিস্টেম হিসেবে উপস্থাপন করতে পারি। যদি তোমরা এই ফাইলটি যখন তোমাদের হাতে পৌঁছাবে তোমরা যদি সেটাকে সঠিকভাবে শুনো এবং আমার কথাটাকে তোমরা যদি আয়ত্ত করো তাহলে কিন্তু এই লেকচারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে এবং তোমাদের এই ক্লাস নেওয়ার যে উদ্দেশ্যটা সেটা কিন্তু সম্পূর্ণ হবে। তো সুতরাং তখনই কিন্তু এটা কার্যকরী হবে এবং এটাকে আমরা সিস্টেম হিসেবে ধরে নিতে পারি। তাহলে দুইটা পক্ষই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখন আরো কিছু বিষয় এখানে চলে আসে, যে ইনফরমেশন সিস্টেম। The information system কি, যে set of people, procedures and resources that collects, transforms and disseminates information in an organization। সেই কথাটাই আমরা বললাম যে সিস্টেমের যদি সেটা ইনফরমেটিভ ওয়েতে সেটা সবার কাছে পৌঁছানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু এই পার্টগুলো অবশ্যই প্রয়োজন আছে। কারণ এখানে একটা স্টেপ বাই স্টেপ একটা প্রসিডিওর থাকবে, এখানে ম্যাটেরিয়াল থাকবে, সেগুলো ট্রান্সমিট হবে এবং সেগুলো প্রত্যেকের কাছে সেটা পৌঁছে যাবে। এখন যেমন অনলাইনের বিষয়টাই যদি চলে আসে তাহলে যে ইন্টারনেটে কানেক্টিভ থাকবে সেই কিন্তু আমার লেকচারটাকে সে গ্রহণ করতে পারবে, যার ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে না সে পাবে না। সুতরাং এখানেই হচ্ছে যে তার ডিসেমিনেশনটা কিন্তু তার কানেক্টিভিটির উপরে ডিপেন্ড করবে। আর এক্ষেত্রে আমরা বলতে পারি যে সিস্টেম দ্যাট অ্যাকসেপ্টস ডাটা রিসোর্সেস অ্যাজ ইনপুট অ্যান্ড প্রসেসেস দেম ইনটু ইনফরমেশন প্রোডাক্টস অ্যান্ড আউটপুট। তো সুতরাং তোমাদের কাছে পৌঁছানো মাত্রই তোমরা কিন্তু এই বিষয়টিকে একটা প্রোডাক্টিভ আউটপুট হিসেবে এটা তোমরা মানে এটা ইফেক্টিভনেসটা কিন্তু তখনই চলে আসে। তো সুতরাং যদি এটার কোনো মানে প্রোডাক্টিভ আউটপুট যদি না থাকে তাহলে কিন্তু সিস্টেমের অ্যাকচুয়ালি কোনো মূল্য নাই। এরপরে আমরা যেটা বলতে পারি যে কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, যেটা সরাসরি একটা হার্ডওয়্যার বা সফটওয়্যারের পারফরমেন্সের উপরে ভিত্তি করে ইনফরমেশন সিস্টেমকে ডিসেমিনেট করা হয়।
সেটার আমরা কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম বলতে পারি। এবং এই ইনফরমেশন সিস্টেম ক্যান বি এনি অর্গানাইজড কম্বিনেশন অফ পিপল, হার্ডওয়্যার, সফটওয়্যার, computer networks and data resources that stores and retrieves, transforms and disseminates information in an organization. আশা করি এই সমস্ত বিষয় তোমরা মানে বুঝতে পারছো, বোঝার মতন যথেষ্ট ম্যাচিওর তোমরা। এখন আমাদের মূল আলোচিত বিষয় সেটা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি ইন বিজনেস। দ্যাট ইজ আমাদের যতগুলো বিজনেস সেক্টর আছে এখন তারা কিন্তু একটা খুব স্টিপ কম্পিটিশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। আমরা এখন প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনের কিন্তু একটা ওয়েবসাইট দেখতে পাই, তাদের ফেসবুক পেজ দেখতে পাই, টুইটারের পেজ দেখতে পাই, বা তাদের অল্টারনেটিভ অ্যাপ্রোচ থাকে কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য। যত তাড়াতাড়ি তারা কাস্টমারদের কাছে মানে পৌঁছাতে পারবে, কাস্টমারকে গ্র্যাব করতে পারবে, তাদের প্রোডাক্ট সম্পর্কে, তাদের সার্ভিস সম্পর্কে অবহিত করতে পারবে, তারা কিন্তু তত তাড়াতাড়ি তাদের মানে প্রফিটেবিলিটি বা তাদের মানে কাস্টমার বা টার্গেট এনরিচ করতে পারবে। তো যার কারণে এই ইনফরমেশন টেকনোলজির গুরুত্বটা কিন্তু এই বিজনেসের সব থেকে বেশি। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন technology includes internet-based information system are playing a vital and expanding role in business. সুতরাং খুব ক্লিয়ার যে ইন্টারনেট না থাকলে কিন্তু ইনফরমেশন সিস্টেম খুব তাড়াতাড়ি কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না। সুতরাং এটা পৌঁছানোর জন্য কিন্তু সবথেকে বেশি জরুরি হচ্ছে ইন্টারনেট। এখন এটা 2G গতি বলো, 3G গতি বলো বা 4G গতি, যে যত স্পিডে পৌঁছাতে পারবে কাস্টমারদের কাছে সে তত তাড়াতাড়ি এনরিচ করতে পারবে। আর একটা বিষয় বলা হয়েছে যে আইটি ক্যান হেল্প ইন অল কাইন্ডস অফ বিজনেস টু ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস অফ দেয়ার বিজনেস প্রসেস, ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং অ্যান্ড ওয়ার্ক গ্রুপ কোলাবোরেশন, thus in strengthening their competitive position in a rapidly changing marketplace. তার মানে কিন্তু এখানে এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস এই বিষয়টার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে তোমার কাছে যদি শুধু ইন্টারনেট থাকে কিন্তু এফিশিয়েন্ট এমপ্লয় যদি না থাকে, ইন্টারনেট হাতে নিয়ে কি হবে? কিছুই হবে না, শুধু গিগা বাইটই কিন্তু এখানে খরচ হবে, ঠিক আছে, কিন্তু কোনো প্রোডাক্টিভ কোনো আউটপুট কিন্তু সেখান থেকে আসবে না। সুতরাং কোয়ালিটি, কোয়ান্টিটি এবং তাদের ট্রেনিং সবকিছু কিন্তু এখানে প্রয়োজন আছে, বা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা ওয়ার্ক গ্রুপ কোলাবোরেশনের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন। তো বর্তমানে আমরা আবার করোনা প্রাসঙ্গিক বিষয়ে যদি আলোচনা করি তাহলে আমরা প্রাথমিকভাবে প্রথম দিকে একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই যে গার্মেন্টস ওয়ার্কারদেরকে একবার ছুটি দেওয়া হলো, আবার তারা কর্মক্ষেত্রে আসলো, আবার তারা ফিরে গেল, আবার তাদেরকে বেতন দেওয়ার জন্য, বোনাস দেওয়ার জন্য বা কাজে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে একটা বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি ইস্যু করা হয়েছে, সেই চিঠি ইস্যু করার মধ্যে কিন্তু শ্রমিকদের সাথে বা তাদের ফ্যাক্টরি বা ওয়ার্কারদের সাথে কিন্তু যোগাযোগের যে বিষয়টা সেটা কিন্তু রক্ষা করা হয়নি, ঠিক আছে। তাদের মধ্যে কিন্তু কোলাবোরেশনের মধ্যে কিন্তু একটা বড় অভাব আমরা দেখতে পেয়েছি, যার কারণে কিন্তু এই ঝুঁকির মধ্যে ওয়ার্কাররা বারবার এসেছে। আবার যারা হয়তো ঢাকায় পৌঁছে গেছে তারা কিন্তু কাজে যোগদান করতে পারেনি, তাদেরকে আবার ফিরে যেতে বাধ্য করা হয়েছে অথবা তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তাহলে এই যে একটা হ্যাফাজেড একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা এই এইটার মধ্যে কোলাবোরেশন বা ডিসিশন মেকিং এর অ্যাবসেন্স থাকার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। তো ইনফরমেশন ইন্টারনেট ভিত্তিক যদি আমরা সেটাকে মেনটেন করি তাহলে সেটা খুব প্রফেশনালি কিন্তু সেটাকে ব্যবহার করতে হবে। আরেকটা যেটা আমরা বলতে পারছি এখানে যে ইনফরমেশন সিস্টেম ফ্রেমওয়ার্ক ফর বিজনেস প্রফেশনাল।
তার মানে আমাদের যে পার্টগুলো আছে সে পার্টগুলো যদি আমরা এখানে দেখি তাহলে আমরা যে কি কি কাজ করে বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য, ফাউন্ডেশন কনসেপ্টের জন্য, ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্ট প্রসেস বা ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ, এই সমস্ত বিষয়টাই কিন্তু হচ্ছে বিজনেস প্রফেশনালদের কিন্তু আমরা এনশিওর করি। আমার বাড়ির পাশে জঙ্গলে শিয়াল চলে আসতেছে, তারা হুক্কা সাউন্ড দিচ্ছে। তোমরা তো নাই, তারাই হয়তো আমার স্টুডেন্ট এখন। ওকে, বিরতির পর আবার শুরু করছি। তা আমাদের আলোচনার বিষয়বস্তুর ছিল যে ইনফরমেশন সিস্টেম, প্রসেস অফ ইনফরমেশন সিস্টেম। তো এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইনফরমেশন সিস্টেম প্রসেসিং এর ক্ষেত্রে সবসময় যে কম্পিউটার বা ইন্টারনেট থাকা লাগবে তা কিন্তু না। এটা ছাড়াও কিন্তু ইনফরমেশন সিস্টেম নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। যেমন তোমাদের একটা ডেটাবেজ ইতিমধ্যে তোমরা তৈরি করেছো, বিশ্ববিদ্যালয়ে মাইক্রোসফট টিম অ্যাকাউন্টের জন্য একটা এক্সেল ফাইল তোমাদের কাছে পৌঁছেছে এবং সেখানে যে বিষয়টা যে তোমাদের নাম, সেশন, রোল নাম্বার, মোবাইল নাম্বার, এই সমস্ত বিষয় আপডেট করানো হয়েছে। তো এটা করার জন্য অ্যাকচুয়ালি যে ইন্টারনেট বা কম্পিউটার থাকার কিন্তু প্রয়োজন নেই। এখানে সবারই থাকার দরকার নেই আসল কথা। এটা যদি তথ্যটা কাগজে কলমেও দেওয়া হয়ে থাকে অথবা মোবাইলে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু যে কেউ এই ইনফরমেশনটাকে আপডেট করে নিতে পারে। তো এখানে সেই চারটা বিষয়ের কথাই বলা হয়েছে যে এন্টারিং ডেটা ইনটু ইনফরমেশন সিস্টেম অ্যান্ড চেঞ্জিং অ্যান্ড ম্যানিপুলেটিং দ্য ডেটা ইন দ্য ইনফরমেশন সিস্টেম। সেখান থেকে কি করতে পারা যায়, আমরা ইনফরমেশনটাকে নিতে পারি এবং পরবর্তীতে আমরা সেটাকে আরও প্রয়োজনে সেটা স্টোর করতে পারি। সেটা যেমন কম্পিউটারে করতে পারি বা ড্রাইভে করতে পারি, ভ্যারাইটিস কম্পোনেন্ট আমরা ইউজ করতে পারি সেগুলোকে স্টোর করার জন্য। নেক্সট স্লাইড আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল রোলস অফ ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস। তো এইখানে যে পিরামিড স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের কাছে খুব পরিচিত, যেটা বেসিক্যালি ম্যানেজমেন্টের হায়ারার্কি হিসেবে আমরা বুঝে থাকি, যেটার টপ লেভেল, মিড লেভেল এবং বটম লেভেল ম্যানেজমেন্ট, এবং এটার সাথে ইনফরমেশন সিস্টেমের যে একটা সম্পর্ক আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে একটু ক্লিয়ার হতে পারি। যেমন টপ লেভেল ম্যানেজমেন্ট তারা কিন্তু যে একটু স্বল্প পরিসরে কিন্তু তারা থাকে এবং তাদের মানে ওয়ার্ক অ্যাক্টিভিটি বা এটা কিন্তু অনেক ওয়াইড, তারা কিন্তু অনেক গভীরে কিন্তু যায়, তাদের চিন্তা ভাবনাটা কিন্তু সেখানে প্রকাশ থাকে। এই বিষয়টাই তারা কিন্তু এখানে তুলে ধরেন যে সাপোর্ট স্ট্র্যাটেজিস ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে তারা তাদের উর্বর মস্তিষ্কের মাধ্যমে তারা কিন্তু অর্গানাইজেশনকে কিভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তারা নিতে পারেন এ ব্যাপারে তারা কিন্তু একটা চ্যালেঞ্জ বা গোল বা ভিশন মিশন এই সমস্ত কিছু তারা ফিক্স করে দেন। যেমন আমরা এক্সাম্পল হিসেবে এই করোনা পরিস্থিতিতে অনন্ত জলিল সম্পর্কে তো আমরা সবাই জানি। তো তিনি পহেলা মেতে যেটা করলেন কি, তার ওয়ার্কারদেরকে সকাল 7টার সময় ফ্যাক্টরিতে আসার একটা নোটিশ দিয়েছিলেন, যে বর্তমানে কিন্তু যে পিপিই এবং মাস্ক বা গ্লাভস এই সমস্ত যে যেগুলো আমরা প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু প্রস্তুতের চাহিদা কিন্তু সব থেকে বেশি। এখন আমাদের দেশে ফ্যাক্টরিগুলোই কিন্তু সেগুলো
প্রস্তুত করছে বিদেশে, আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছি। তো সুতরাং তিনি তার ওয়ার্কারদেরকে সকাল 7টার সময় ডেকে 11টার সময়ে ছুটি দিয়ে দিবেন। তো এই যে একটা স্ট্র্যাটেজি, বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে 1লা মে শ্রমিক দিবস, সেখানে কিন্তু কোনো ওয়ার্কার সাধারণভাবে কাজ করার সুযোগ থাকে না। শ্রমিক দিবসে তিনি কিন্তু সেই কাজটি তাদেরকে করিয়েছেন এবং তারপর 11টার সময় ছুটি দিয়ে কিন্তু শ্রমিক দিবসে র্যালি ট্যালি সব কিছু কমপ্লিট এটা করলো। তাহলে কিন্তু দেখা গেল যে বিজনেসটা কিন্তু ঠিকই থাকলো, সেটা শ্রমিক দিবস এটা থাকুক বা অন্য কোনো স্বাভাবিক দিন থাকুক। তো তিনি কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই কিন্তু এই ধরনের একটা ডিসিশন নিয়েছেন। তারপরে মিড লেভেলে সাধারণত যেটা হয়ে থাকে কি, যে সাপোর্ট বিজনেস ডিসিশন মেকিং। সুতরাং বিজনেসের যে ডিসিশনগুলো নেওয়া হয়ে থাকে, যে মিশন বা ভিশন যে ফিক্স করা হয়ে থাকে, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য মিড লেভেল কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বিভিন্ন টুলস, টেকনিক্স, তারা স্ট্র্যাটেজি, এই সমস্ত বা অ্যাপ্রোচ, প্রসিডিওর, এই বিষয়গুলোকে কিন্তু তারা এখানে উপস্থাপন করেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করে থাকেন। এবং ফাইনালি লাস্ট যেটা অপশন আছে, স্টেজ আছে, সেটা হচ্ছে সাপোর্ট বিজনেস প্রসেসেস অ্যান্ড অপারেশনস, যেটা লোয়ার লেভেলে সাধারণত হয়ে থাকে। এইখানে একের মানে যে প্রসেসে সাধারণত কাজটা হয়ে থাকে সেটা কন্টিনিউয়েশনটা মেনটেন করা মূলত। অপারেটিং অ্যাক্টিভিটি, যেমন একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেমন শিফট বেসিসে কিন্তু কাজ চলতে থাকে। এখানে উৎপাদনের কাজ যেমন চলতে থাকে, তারপরে প্যাকেজিংয়ের কাজ চলতে থাকে, তারপরে ট্রান্সপোর্টেশনের কাজ চলতে থাকে, কোয়ালিটি কন্ট্রোলের কাজ চলতে থাকে এবং ওয়ার্কাররা কিন্তু মানে বাই রোটেশন শিফটে কিন্তু দেখা গেল যে এক গ্রুপ ওয়ার্কার বের হয়ে যাচ্ছে, আর এক গ্রুপ ওয়ার্কার কিন্তু তারা কাজ শুরু করে দিচ্ছে। তো এই যে কাজ শুরু করে দিচ্ছে, তারা কিন্তু জাস্ট হচ্ছে তাদের প্রসেস চার্টটাকে একবার দেখে নিয়েই কিন্তু তারা তাদের কাজ শুরু করে দেয়। বা এখানে যদি কম্পিউটার বেসড যদি প্রসেস চার্ট থাকে, তাহলে কম্পিউটারে জাস্ট ক্লিক করলেই কিন্তু এক শিফটের ওয়ার্কার যারা যে অবস্থানে কাজটাকে শেষ করে গেছে, পরের শিফটের ওয়ার্কাররা কিন্তু সেখান থেকে সেই বিষয়টা দেখেই কিন্তু তারা বুঝে যায় যে এর আগের শিফটে কোথায় কি কাজ হয়েছে, কোথায় থামতে হবে, কোথায় সে কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে। এগুলো কিন্তু সাপোর্ট বিজনেস প্রসেসের একটা অংশ এবং সেটা তারা দেখা মাত্রই কিন্তু সবকিছু বুঝে যান এবং সেটা গতানুগতিকভাবে কিন্তু চলতেই থাকে। তাহলে নেক্সট টপিক আমাদের যে কম্পোনেন্টস অফ ইনফরমেশন সিস্টেম। এখানে আমরা একটা এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই এনভায়রনমেন্টটা সারাউন্ডেড বাই পিপল, সফটওয়্যার রিসোর্স, হার্ডওয়্যার রিসোর্স, ডেটা রিসোর্স, নেটওয়ার্ক রিসোর্স, সব ধরনের রিসোর্সেস দ্বারা কিন্তু এটা সারাউন্ডেড। কিন্তু মূল কাজটা হচ্ছে কিন্তু ভিতরে, যেখানে সিস্টেম অ্যাক্টিভিটিসটা কিভাবে কন্ডাক্ট হচ্ছে। যে প্রথমত আমরা ইনপুট অফ ডেটা রিসোর্স, এটা আমরা হচ্ছে ডেটা রিসোর্স আমরা ইনপুট দেব, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। তারপরে সেটা আমরা প্রসেস করব বিভিন্ন ধরনের ইনফরমেশনের মাধ্যমে এবং সেটার তোমার হচ্ছে যে আউটপুট আসবে ইনফরমেশনের অবশ্যই, এবং সে আউটপুটটা কিন্তু আমাদের দুই রকম ভাবে কিন্তু আমরা সেটাকে করতে পারি। এক হচ্ছে মডিফাই করতে পারি, যে যদি কোনো আউটপুটে আমরা দেখি যে না সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা কিন্তু সেটাকে স্টোর করব। অথবা সেখানে যদি আমরা দেখতে পারি যে কন্ট্রোল মেকানিজম ব্যবহার করে যদি দেখতে পারি যে এটা সিস্টেম পারফরমেন্সটা কোনো কারণে কোনো ঘাটতি আছে, তাহলে কিন্তু আমাদের এই প্রসেসিংটাকে আবার মেনটেন করতে হবে এবং সেটা আবার কন্ট্রোলের মাধ্যমে
ঠিকঠাক আছে কিনা সেটাকে চেক অ্যান্ড ভেরিফাই করার পরে যখন সেটা অ্যাকুরেসিটা চলে আসবে 100%, দেন তখন আমরা সেটাকে আবার স্টোর করে নিতে পারি আউটপুট প্রোডাক্ট হিসেবে। তো এভাবে কিন্তু সিস্টেম অ্যাক্টিভিটিস এখানে একটা সাইকেল মেনটেন করতে থাকে, এবং এটা করার জন্য কিন্তু এই সারাউন্ডিং রিসোর্সগুলোর প্রয়োজন হয়। তারপরে আমাদের যেটা টপিক আছে সেটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভ অফ ইনফরমেশন সিস্টেম or information system IT changing the business environment। এখানে খুব সহজে কিন্তু আমরা বিষয় তিনটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি যে ইনফরমেশন সিস্টেমের জন্য কিন্তু একটা বিজনেসের ক্ষেত্রে এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু তিনটা কম্পোনেন্টের সব থেকে বেশি ভূমিকা থাকে। যে প্রথমত অর্গানাইজেশনের নেচারটা কেমন, সেটার ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা কেমন, এবং সেটা টেকনোলজি ওরিয়েন্টেড কতটুকু। তাহলে এখানে কিন্তু আমাদের এই বিষয়টা সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে, এবং তারপরে আমরা সেখানে দেখতে পারি যে ইনফরমেশন ডিসিশন এবং অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাগেন যে হায়ারার্কিটা আমরা আলোচনা করেছি সেরকমই আরেকটা হায়ারার্কি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে ইনফরমেশনের ফ্লোটা বটম থেকে আপের দিকে এবং আপ টু বটমের দিকে যাচ্ছে, এবং এখানে ঠিক একই রকম যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট বা অপারেশনাল ম্যানেজমেন্ট কিন্তু এখানে ডিসিশনগুলোর উপরে ডিপেন্ড করছে, যার ফ্লো টপ টু বটম লেভেল পর্যন্ত ওঠানামা করতে থাকে। তো বেসিক্যালি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ডিসিশনগুলো আনস্ট্রাকচার্ড ডিসিশন হয়ে থাকে, টেকনিক্যাল ম্যানেজমেন্টের ডিসিশনগুলো সেমি স্ট্রাকচার্ড টাইপের হয়ে থাকে, এবং অপারেশন ম্যানেজমেন্টের ডিসিশনগুলো স্ট্রাকচার্ড ডিসিশন হয়ে থাকে। কেননা এখানে কাজ কাজটা কিন্তু ফিক্সড, যা করা হবে সেটা কিন্তু একেবারে তোমার প্রসেস ধরে এবং ফর্মুলা ধরে সেই কাজটা করা হয়ে থাকে। ট্যাকটিক্স বা ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট বিষয়টা কিন্তু এখানে কিন্তু এটা চলে আসে, যে এটা কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি অবশ্যই এখানে থাকা উচিত, কারণ এটা এই ডিসিশনটা আমাদেরকে যে কোনো মুহূর্তে পরিবর্তন করার প্রয়োজন থাকে। এবং যেটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের জায়গায় আনস্ট্রাকচার্ড ডিসিশনের কথা বলা হয়েছে, কারণ এটা কিন্তু ভালনারেবল, মানে কথার এখন ঠিক আছে, আবার 10 মিনিট পরে সেই কথা কিন্তু মানে চেঞ্জ হয়ে যেতে পারে, ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে, আনস্ট্রাকচার্ড, এই জন্য এটাকে বলা হচ্ছে। তো এখানে একটা কিন্তু কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করা হয়েছে, যেখানে আমরা আনস্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার এবং স্ট্রাকচার ডিসিশন এই তিনটা ম্যানেজমেন্ট লেভেলে সাধারণত কিভাবে কোন বিষয়গুলোর উপরে নেওয়া হয় সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন আনস্ট্রাকচার্ড ডিসিশন যে ক্যাশ ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্টের যে ক্যাশ ম্যানেজমেন্ট, এটা মানে অ্যাজ ইউজুয়াল একটা বিষয়। ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট যেমন বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং অর গ্রুপ পারফরমেন্স অ্যানালাইসিস, এই বিষয়গুলো এখানে মডিফাই করা হয়। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের যারা থাকেন তারা কিন্তু হচ্ছে যে নতুন বিজনেস প্ল্যানিংয়ের বিষয়টার দিকে সাধারণত তাদের ডিসিশনটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আর সেমি স্ট্রাকচার্ডের ক্ষেত্রে অপারেশন ম্যানেজমেন্টের যারা থাকে তারা কিন্তু জাস্ট এই প্রোডাকশন শিডিউল বা ডেইলি ওয়ার্ক অ্যাসাইনমেন্ট সেটাই কিন্তু মেনটেন করেন। আর ট্যাকটিক্যাল ম্যানেজমেন্টে তারা কিন্তু এমপ্লয়ীদের পারফরমেন্স অ্যাপ্রেজাল বা ক্যাপিটাল বাজেটিং এই বিষয়গুলোকে ওপর গুরুত্ব দিয়ে থাকেন। এবং টপ লেভেলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে তারা প্রোডাক্ট প্ল্যানিং, মার্জার্স, অ্যাকুইজিশন, সাইট লোকেশন, এই সমস্ত অনেক বড় বড় ইস্যুজের ওপরে তাদের যে ডিসিশনগুলো থাকে সেই বিষয়গুলো সাধারণত তারা নিয়ে থাকেন। এবং স্ট্রাকচার ডিসিশনের ক্ষেত্রে, অপারেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এইগুলো অ্যাজ ইউজুয়াল ইনভেন্টরি কন্ট্রোল বা ট্যাকটিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রোগ্রাম কন্ট্রোল, এই কাজগুলো অর্গানাইজেশনে এগুলো রুটিন বেসিসে হতে থাকে। নেক্সট টপিক আমরা যদি দেখি তাহলে এখানে আলোচনা করা হয়েছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন, এটা ইনফরমেশনে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত। এখন যুগটাই হয়েছে গুজবের, আমরা খুব অল্প সময়ে কিন্তু আমরা কোনো তথ্য সেগুলো যাচাই বাছাই না করে কিন্তু সেগুলোর প্রচার করে থাকি, এবং সেগুলো প্রচার করার মাধ্যম আমরা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল আছে, সেই পোর্টালগুলোর নিউজ আমরা ভেরিফাই না করেই
সেগুলোকে আমরা প্রচার করে থাকি। সুতরাং অবশ্যই কোনো ইনফরমেশন আগে আমরা এই কয়টা ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আগে নিশ্চিত হয়ে নেব। যেমন অ্যাক্সেসিবল, অ্যাকিউরেসি, সিম্পলিসিটি, রিলায়েবল, ফ্লেক্সিবল, কমপ্লিট, রিলিভেন্ট, সিকিউর, টাইমলি অ্যান্ড ভেরিফিয়েবল। তো সুতরাং এই যে কয়েকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ইনফরমেশনের ক্ষেত্রে আছে কিনা সেগুলো আগে আমাদেরকে নিশ্চিত হয়ে নিতে হবে। তারপরে আমরা দেখতে পারি টাইপস অফ ইনফরমেশন সিস্টেমস। এখানে ক্যাটাগরি করা হয়েছে। আমার মনে হয় সম্ভবত আমি আমার আলোচনার প্রাথমিক অংশে ইনফরমেশন সিস্টেমের টাইপ সম্পর্কে আমি একটু ধারণা দিয়েছিলাম, যেখানে দুইটা ভাগে ইনফরমেশন সিস্টেমকে ভাগ করা হয়, একটা অপারেশন সাপোর্ট সিস্টেম আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। তো অপারেশন সাপোর্ট সিস্টেম তিন ধরনের, একটা হচ্ছে ট্রানজাকশন প্রসেস সিস্টেম, প্রসেস কন্ট্রোল সিস্টেম, এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম। আর ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেমকে তিন ভাগে আবার ভাগ করা হয়েছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম। তো এগুলো সম্পর্কে আরো বিস্তারিত, এগুলোর প্রত্যেকটার কাজ, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে বিষয়গুলো সম্পর্কে আমরা পরের লেকচারগুলোতে আমরা আলোচনা করব। এরপরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। যদিও এই বিষয় সম্পর্কে আমরা এর আগে কিছু আলোচনা করেছি, তারপরে এখানে আবার একটু ক্লিয়ার করা হয়েছে যে ইনফরমেশন টেকনোলজি রেফার্স টু ভেরিয়াস হার্ডওয়্যার components necessary for the systems to operate. The computer-based information system use of information technology. তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে সিস্টেম অপারেট করার জন্য আমাদের যে হার্ডওয়্যার কম্পোনেন্টগুলোর প্রয়োজন সেটাকে আমরা ইনফরমেশন টেকনোলজি বলতে পারি। তো এখানে কয়েকটা বিষয়, যেমন কম্পিউটার হার্ডওয়্যার টেকনোলজিস, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজিস, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক টেকনোলজিস, ডেটা রিসোর্স ম্যানেজমেন্ট টেকনোলজিস। যেমন এখন অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমরা জুম সফটওয়্যারকে আমরা ব্যবহার করছি, বা আমরা আরও অল্টারনেটিভ অন্যান্য সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি। স্কাইপিতে আমরা ব্যবহার করতে পারি, গুগল মিট আমরা ব্যবহার করতে পারি, বা ইউটিউব বা ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। সুতরাং আমাদের ইন্টারনেট এবং হার্ডওয়্যার সফটওয়্যার টেকনোলজি দুটোরই কিন্তু এখানে সমানভাবে এখানে প্রয়োগ হলে পরে সেটা ইনফরমেশন টেকনোলজি, এটা মানে এটা সঠিকভাবে কিন্তু ব্যাপার হবে। আর একটা হচ্ছে কি বিজনেস অ্যাপ্লিকেশনস। The major use of information system for the operations management and competitive advantage of a business. তাহলে ইনফরমেশন সিস্টেম এটা মানে একটা প্রতিষ্ঠান যদি শুধু শুধু মানে একটা ডেকোরেশনের মতো যদি করে থাকে, অনেক লাখপতি কোটিপতি লাখ টাকা কোটি টাকা দিয়ে যদি তারা তার লাইব্রেরি বানায় বাসার ড্রয়িং রুমে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক রবীন্দ্র রচনাবলী আছে, নজরুল রচনাবলী আছে, অনেক বিদেশি দেশি বিদেশি রাইটারদের বই দিয়ে তার লাইব্রেরিকে ভরে রাখছে, কিন্তু সেই বই একটা পাতাও তার পড়া নাই, তাহলে সেই লাইব্রেরির কোনো মূল্য আছে? কোনো মূল্য থাকবে না। তো সুতরাং তোমার কাছে যদি দামি কম্পিউটার থাকে, অনেক হেভি ইকুইপমেন্ট থাকে, ইন্টারনেট হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি থাকে, কিন্তু সেগুলোর যদি যথোপযুক্ত ব্যবহার যদি না থাকে, তাহলে কিন্তু সেই ইনফরমেশন সিস্টেম অ্যাকচুয়ালি সেই প্রতিষ্ঠানের জন্য কোনো সুফল বয়ে আনবে না। তো এই জন্য সেগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। সাথে যেমন বিজনেস অ্যাপ্লিকেশন, যেমন তোমার মার্কেটিং টাস্কফোর্সের উপরে ডিপেন্ড করে। মার্কেট অ্যানালাইসিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মার্কেট ডিমান্ড, মার্কেটের যে সাপ্লাই, কাস্টমারদের যে নিডস অ্যাসেসমেন্ট সেটা করার প্রয়োজন সবথেকে বেশি। তারপরে ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেম, যে আমরা যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছি কখন কোনটার চাহিদা বাড়ে সেই বিষয়টা কিন্তু এখন আগে থেকে যদি আমরা ডিটারমাইন না করি, তাহলে
মানে যখন সময় চলে যাবে তখন এগুলো নিয়ে ভাবনা চিন্তা করলে কোনো লাভ হবে না। যেমন আমাদের 3 মাস সময় হাতে, যথোপযুক্ত সময় হাতে পাওয়ার পরেও কিন্তু আমরা পিপিই ম্যানুফ্যাকচার ইউএস এর জন্য আমরা করছি, কিন্তু আমার দেশের চাহিদার কথা কিন্তু আমরা মানে ভেবেও কিন্তু আমরা সেটা আমাদের জন্য নিশ্চিত করছি না। তো এটা বিজনেস অ্যাপ্লিকেশনের বা কোনো প্রতিষ্ঠানের কিন্তু এটা কোনো এথিক্স হতে পারে না। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটাও কিন্তু সব থেকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে একটা প্রতিষ্ঠানের তার সব ধরনের রিসোর্সের জন্য একটা 100% তাদের ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি এনশিওর করার জন্য যে আহ, মানে সব ধরনের প্ল্যানটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। তার আমরা যেমন 6M এর কথা যদি বলি, তাহলে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড, এর প্রত্যেকটাই কিন্তু এখানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর অংশ হিসেবে কিন্তু চলে আসে। তারপরে যেটা চলে আসে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, ই কমার্স অ্যান্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম। এগুলোর প্রাসঙ্গিক আলোচনার মধ্যে চলে আসে কি যে ডেভেলপমেন্ট প্রসেস এবং ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস। তো ডেভেলপমেন্ট প্রসেস যেটা যেটা বিজনেসের ইনঅগ্রেশনের পরে আমরা যদি সেটার লাইফ সাইকেলটা যদি আমরা স্টাডি করি, তাহলে কোনো প্রতিষ্ঠান হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারে, আবার সেই প্রতিষ্ঠান কিন্তু তত তাড়াতাড়ি ফল করতে পারে। কিন্তু যারা আস্তে আস্তে গ্রো করে, যাদের আহ, মানে এই যেসব স্ট্র্যাটেজিগুলো তারা ঠিকভাবে সেট করে সামনের দিকে অগ্রসর হয়, তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে যেমন বিজনেস প্রফেশনাল অ্যান্ড ইনফরমেশন স্পেশালিস্ট প্ল্যান, ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট ইনফরমেশন সিস্টেম টু বিজনেস অপরচুনিটিস। The process of developing a company's business vision, strategies, and goals, and how they will be supporting by the company's IT architectures and implemented by its business application development process. সুতরাং এই সমস্ত বিজনেস ডেভেলপমেন্টের জন্য এইগুলোর অবদান কিন্তু মানে অবশ্যই এটা এনশিওর করতে হবে। যার এক্সাম্পল দেওয়া হয়েছে যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, প্রোটোটাইপিং অ্যাপ্রোচেস ফর বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এটা যেমন আমরা এখন অ্যাপ ভিত্তিক কিন্তু সবকিছু আমরা মানে নির্ভরশীল হয়ে গেছে। যেমন আড়ং এর ওপরে এখন যে চাপটা চলে আসছে, তা আড়ং তো অনলাইনেও তো কেনাবেচা করে, তো কাস্টমাররাও কিন্তু সে বিষয়টা এই সময় কিন্তু মানে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারতো যে অনলাইনে তারা অর্ডার দিত এবং সে তাদের ডেলিভারি ম্যান কিন্তু সেখানে তাদেরকে পৌঁছায় দিবে। কিন্তু সিমিলার অনেক প্রতিষ্ঠান কিন্তু আছে যারা কিন্তু হচ্ছে যে তাদের আউটলেটের সাথে সাথে কিন্তু ইনফরমেশন আর্কিটেকচারকেও কিন্তু তারা ডেভেলপ করেছে, যেটা অনেক কাস্টমারই কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং বিশেষ করে এই মানে মহামারী পরিস্থিতিতে অনেকেই কিন্তু কাঁচা বাজারটাও কিন্তু ঘরে বসেই করছে, এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য, ঠিক আছে, সেগুলোও কিন্তু অনলাইনে অর্ডার করার মাধ্যমে তারা ঘরে বসে কিন্তু সেটা পেয়ে যাচ্ছে। সুতরাং যাদের ছিল না তারা কিন্তু সেই ইনফরমেশন আর্কিটেকচারটাকে ডেভেলপ করতে পেরেছে, যাদের অলরেডি আছে তারা কিন্তু আরো বেশি আপডেটেড করতে পেরেছে। তো সেটা সময়ের চাহিদার সাথেই কিন্তু সেগুলোর পরিবর্তন চলে আসে, এবং এটা করতে গিয়ে কিন্তু কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হয়। যেমন অনেক ধরনের কম্পিউটার ক্রাইম হতে পারে, প্রাইভেসি ইস্যুর হ্যাম্পার হতে পারে, এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হয় অনেক অর্গানাইজেশনকে, ওয়ার্কিং কন্ডিশন, ইন্ডিভিজুয়ালিটি, হেলথ ইস্যুস, সোসাইটাল সলিউশন, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ইম্প্যাক্ট ক্রিয়েট করে একটা অর্গানাইজেশনের ইনফরমেশন সেফটি অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে। তাছাড়া কাস্টমারদের ওপরেই কিন্তু সব থেকে বেশি প্রভাবটা পড়ে। তো এই ছিল আজকের দিনের
আলোচনা। তো প্রথম থেকে এই স্লাইডটা তোমরা আবার সবাই দেখবে, খুব ভালো করে সে বিষয়গুলো সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবে। আমার ভয়েস যদি সেখানে তোমাদের কাছে ক্লিয়ার না হয়ে থাকে, তো আমাদের কাছে এখন ইন্টারনেট আছে, গুগল আছে। কোনো খুঁটিনাটি বিষয় সম্পর্কে যদি জানার প্রয়োজন মনে করো, সেটা সম্পর্কে খুব সহজেই তোমরা একটু সার্চ করলেই সেটা সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে সে বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবে। আর ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে ফেস টু ফেস ডিসকাশন হবে, এবং ডিসকাশনে তোমাদের এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যে আইডিয়া তোমরা পেয়েছো, সেই আইডিয়াগুলো সম্পর্কে আমরা আমাদের নলেজ শেয়ার করতে পারি। তো সুতরাং এখানে আপাতত মাত্র 14টা স্লাইড আছে, এবং প্রত্যেকটা স্লাইডে এখানে মানে খুব সহজ ভাষাতে সেগুলো আলোচনা করা হয়েছে। এগুলো তোমরা দেখতে থাকো, এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং তোমরা কামনা করছি তোমরা সকলে নিরাপদে থাকো, ঘরে থাকো, আর খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যাবে না, এবং সকলের রোজা এবং ধর্মীয় যে সমস্ত বিধিনিষেধগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করি, এবং আমাদের পরিবার পরিজন সকলকে আমরা নিরাপদ রাখি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।